হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো মহাবিদ্রোহের ফলাফলগুলি নিয়ে। ঠিক আছে, 1857 সালের মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের যে প্রধান ফলাফলগুলি ছিল তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 8-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। ঠিক আছে, তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে কোর্স ডিটেলসটাও একটু বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। তো দেখো, 1857 সালের মহাবিদ্রোহ সম্পর্কে বলা যায় বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে বলা যায় যে এটি হলো একটি প্রথম গণ আন্দোলন, বা বলা যায় যে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই বিদ্রোহকে হচ্ছে যে সমালোচনা করেন, যে কোনো কোনো ঐতিহাসিক এই বিদ্রোহকে ভারতবর্ষের প্রথম গণবিদ্রোহ বলে আলোচনা করেন, আবার কেউ কেউ একে মহাবিদ্রোহ বলেও ঘোষণা করেন। ঠিক আছে, তো এই বিদ্রোহের ফলাফল ছিল সুদূর প্রসারী। ঠিক আছে, তো এই বিদ্রোহের ফলাফলগুলি নিয়ে একে একে এবারে আমরা আলোচনা করব। তো দেখো, প্রথমতম বলা যায় যে কোম্পানি শাসনের অবসান। তো এক্ষেত্রেও বলা হয়েছে এই যে বিদ্রোহ অর্থাৎ এই যে মহাবিদ্রোহ, এই বিদ্রোহের সবচেয়ে বড় ফলাফল হলো ভারতে দীর্ঘ 100 বছরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। ঠিক আছে, তো পলাশীর যুদ্ধে পরাজয় হওয়ার পর, ঠিক আছে, এবং বক্সারের যুদ্ধে পরাজয় লাভের পর ধীরে ধীরে কি হয়ে যায়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা বা শাসন কার্য পরিচালনারও কি পায়, অধিকার পায়। ঠিক আছে, তো এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের শাসন কার্য পরিচালনার অধিকার পায়, তারা 100 বছর ধরে শাসন করেছিল। ঠিক আছে, অর্থাৎ বলা যায় যে সেই 1757 থেকে 1857 পর্যন্ত ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা কে পরিচালনা করতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, বা শাসন ব্যবস্থায় তাদের যথেষ্ট প্রভাব প্রতিপত্তি ছিল। ঠিক আছে, কিন্তু এই বিদ্রোহের পর অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর কি হয়ে যায়, কোম্পানির শাসনের অবসান ঘটে যায়। ঠিক আছে, যেমন দেখো বলা হয়েছে যে 1858 সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকারের বা মহারানী ভিক্টোরিয়ার হাতে চলে যায়। তো এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন যে শাসন কার্য পরিচালনার দায়িত্বগুলি গ্রহণ করত, কিন্তু এই বিদ্রোহের পর বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের আর গুরুত্বপূর্ণ বা শাসন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেবে না, ভারতবর্ষের শাসন করবে কে, ব্রিটিশ সরকার। ঠিক আছে, অর্থাৎ মহারানী নিজে কি করবে, শাসন কার্য পরিচালনা করবে। যদিও মহারানীর হয়ে গভর্নর জেনারেল শাসন কার্য পরিচালনা করবে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং এই শাসন করার অধিকার কার হাতে চলে যায়, ব্রিটিশ সরকারের হাতে। ঠিক আছে, বা ব্রিটিশ সরকার শাসন ক্ষমতায় শাসন করার অধিকার পায়। ঠিক আছে, তারপরে দেখো দ্বিতীয় তমের ক্ষেত্রে বলা হয়েছে মহারানীর ঘোষণাপত্র। তো এই ক্ষেত্রে বলা হয়েছে যে 1858 সালের 1 নভেম্বর এলাহাবাদের এক দরবারে লর্ড ক্যানিং মহারানী ভিক্টোরিয়ার একটি ঘোষণাপত্র পাঠ করেন। ঠিক আছে, তো এই ঘোষণাপত্রে কি বলা হয়, এই ঘোষণাপত্র বলা হয় যে এতে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ব্রিটিশ সরকার আর নতুন রাজ্য জয় করবে না এবং ভারতীয়দের ধর্মীয় ও সামাজিক বিষয়ে কি করবে না, কোনো হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, তো আমরা আগের ক্লাসে যখন মহাবিদ্রোহের কারণগুলি নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা বিভিন্ন ধর্মীয় কারণ ও সামাজিক কারণও জেনেছি। ঠিক আছে, তো তোমরা যারা ক্লাসটি করনি তোমরা প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো এই মহাবিদ্রোহের অন্যতম প্রধান কারণ কি ছিল, ধর্মীয় কারণ। ঠিক আছে, এছাড়া সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণও, যে ব্রিটিশ সরকার একের পর এক রাজ্য কি করেছিল, অধিগ্রহণ করছিল সেই সময়কালে। ঠিক আছে, তো প্রতিশ্রুতি দেওয়া হয় এই ঘোষণাপত্রের মাধ্যমে যে ব্রিটিশ সরকার আর কোনো নতুন রাজ্য অধিগ্রহণ করবে না বা নতুন রাজ্যে সাম্রাজ্য বিস্তার করবে না। ঠিক আছে, এছাড়া ধর্মীয় ক্ষেত্রেও হস্তক্ষেপ করবে না এবং সামাজিক ক্ষেত্রেও কোনো হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, যাতে পরবর্তীকালে কোনো গণবিদ্রোহ বা মহাবিদ্রোহ না হয়। ঠিক আছে, তো এই
বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে ব্রিটিশ সরকার কোনো নতুন রাজ্য অধিগ্রহণ করবে না এবং ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না, ঠিক আছে। তো মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে এই প্রতিশ্রুতি দেওয়া হয়, এটি হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফলাফল। তারপরে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো যে সত্য বিলোপ নীতির বিলুপ্তি, এটি হলো একটি গুরুত্বপূর্ণ ফলাফল এই মহাবিদ্রোহের। তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে ডালহৌসি বা লর্ড ডালহৌসি প্রবর্তিত ভিন্ন সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস বাতিল করা হয় এবং দেশীয় রাজাদের দত্তক পুত্র গ্রহণের অধিকার ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের রাজ্যের নিরাপত্তাও নিশ্চিত করা হয়। তো লর্ড ডালহৌসির প্রবর্তিত এই সত্য বিলোপ নীতির অন্যতম প্রধান শর্ত কি ছিল? যদি কোনো দেশীয় রাজ্যের নিজের পুত্র না থাকে তাহলে সেই রাজ্য দত্তক পুত্র গ্রহণ করতে পারবে না এবং সেই রাজ্য কে গ্রহণ করবে বা অধিগ্রহণ হবে? ব্রিটিশ সরকার বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে। তখন তো ব্রিটিশ সরকার ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে সত্য বিলোপ নীতি, এই নীতির অবসান ঘটে পুরোপুরি এবং বলা হয় যে দেশীয় রাজ্যগুলি কি করবে? দত্তক পুত্র গ্রহণ করতে পারবে, ঠিক আছে। তো সত্য বিলোপ নীতি হলো এই মহাবিদ্রোহের অন্যতম একটি ফলাফল, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে সামরিক ব্যবস্থার পুনর্গঠন। তো এই সামরিক ব্যবস্থায় কত ধরনের সেনা ছিল? 2 ধরনের, ইংরেজ এবং কি ভারতীয়, ঠিক আছে। তো দেখো বলা হয় যে ভবিষ্যতে, এটা রং, হ্যাঁ এটা দেখবো না, যে ভবিষ্যতে যাতে আর কোনো বিদ্রোহ না ঘটে সেজন্য সেনাবাহিনীতে ব্যাপক রদবদল করা হয় বা সেনাবাহিনীতেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে গোলন্দাজ বাহিনীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ব্রিটিশদের হাতে রাখা হয় এবং ভারতীয় ও ইউরোপীয় সেনার অনুপাতেও ভারসাম্য রাখা হয়, ঠিক আছে। বা এই যে ব্রিটিশদের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীতে ভারতীয় এবং কি ইংরেজদের সেনার যে অনুপাত তাও হচ্ছে যে নির্দিষ্ট করে দেওয়া হয়, ঠিক আছে। তারপরে দেখো বলা হয়েছে যে জাতীয়তাবোধের উন্মেষ, এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফলাফল। এক্ষেত্রে বলা হয়েছে যে যদিও বিদ্রোহটি ব্যর্থ হয়েছিল কিন্তু এটি ভারতীয়দের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা জুগিয়েছিল, ঠিক আছে। এছাড়া এই বিদ্রোহ পরবর্তীকালে জাতীয় মুক্তি সংগ্রামে কি করেছিল? অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল। তো এই যে বিদ্রোহ, এটি হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বা ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম সংগঠিত একটি বিদ্রোহ, যেখানে কি ভারতবর্ষের সর্বস্তরের মানুষেরা অংশগ্রহণ করেছিল, যার জন্য এই বিদ্রোহকে কি বলা হয়? গণবিদ্রোহ বলা হয়। তো এই বিদ্রোহ ভারতবাসীর মধ্যে জাতীয়তাবোধ যে রয়েছে সেই জাতীয়তাবোধের উন্মেষ জুগিয়েছিল, ঠিক আছে। বা বলা যায় যে পরবর্তী যে আন্দোলন বা বিদ্রোহ সেগুলিতে কি করেছিল বা সেগুলির পথ প্রশস্ত করেছিল, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে বলা যায় যে এই বিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ফলাফল রয়েছে, ঠিক আছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকে মহাবিদ্রোহের ফলাফল নিয়ে আলোচনা। এই ডিটেলসটা সম্পর্কে আমি ক্লাসের শুরুতেই বলে দিয়েছি। আজকে ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।